নমস্কার। এটা কোনো নতুন খবর নয়। আপনারা সবাই জানেন যে প্রবাদ প্রতিম চলচ্চিত্রকার শ্রী শ্রী বিবেক অগ্নিহোত্রী একটা দুর্ধর্ষ ছবি বানিয়েছিলেন যার নাম ছিল বেঙ্গল ফাইলস। কেউ কেউ ঠাট্টা করে বলতেন বেঙ্গল পাইলস। তো সেটা গোটা ভারতবর্ষ জুড়ে সম্পূর্ণ মুখ থুবড়ে পড়েছে। এটা আজকের বিষয় নয়, নিয়ে আমরা একটা অনুষ্ঠান করেছি, পুরো স্ক্রল করে দেখে নিতে পারেন। কিন্তু ভূমিকা হিসেবে এটা বলে রাখা দরকার যে সারা ভারতে এবং আন্তর্জাতিকভাবেও কেউ দেখছে না সিনেমাটা। বোধহয় খরচা হয়েছিল 35 কোটি টাকা, এখনো পর্যন্ত 8-9 কোটি টাকা মাত্র উঠেছে এবং সর্বকালের সেরা ফ্লপের 1 নম্বর হবে কিনা এ নিয়ে তীব্র প্রতিযোগিতা চলছে নানা সিনেমার সঙ্গে। তো বিবেকবাবুর অবস্থা তো খারাপ, তাই তার যেটা করণীয় তিনি তাই করেছিলেন। কয়েকদিন আগে বাঙালি জাগ্রত বিবেকের কাছে তিনি আবেদন করেছিলেন টুইটারে যে বাংলায় যাতে সিনেমাটা দেখানো হয় তার জন্য লড়াইয়ে সামিল হতে। তো সেটা আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি সেই আবেদনটা। তো আমরা সেটাতে ভয়ঙ্কর দুঃখ পেয়েছি, আমাদের বুক ফেটে গেছে, কিন্তু করার কিছু নেই। এবং এই দেখে বুক আরও ফেটেছে যে ওতে কেউ সাড়া দেয়নি। তো বিবেক অগ্নিহোত্রী তো সাক্ষাৎ বাঙালির বিবেক। তিনি রবীন্দ্রনাথের ভাইয়ের নাম করে দেন অরিন্দম চ্যাটার্জি, নতুন করে ইতিহাস লেখেন। তাঁর মাপের অত বড় বিবেকবান বাঙালি তো কোথাও পাওয়া যাওয়া সম্ভব না। হ্যাঁ, গেলে যাওয়া যেতে পারে একমাত্র এবিপি আনন্দের পর্দায়, তাও রং চং মেখে। কিন্তু টিআরপি নামে মাখলে কেউ, টিআরপি না পেলে না উঠলে কেউ রং চঙও মাখবে না, এবং বিবেক সেই বিবেকও ফুস করে উড়ে যাবে। তো এই সিনেমা কেউ দেখছে না, ফলে কোনো টিআরপিও নেই, ফলে বাংলার গদি মিডিয়া ওনার পক্ষে নেই। তো কিন্তু আমরা ভেবেছিলাম যে কোথাও বোধহয় কেউ নেই, কিন্তু আজকের অনুষ্ঠান জানিয়ে যে দেখা গেল যে একেবারে বিবেকবান বাঙালি উঠে গেছেন তা নয়, অত বড় বিবেক বাঙালির মধ্যে এখন একজনেরই আছে। তার নাম হলো তথাগত রায়। হ্যাঁ, বিজেপির নেতা বলবো না প্রাক্তন নেতা বলবো আমি ঠিক জানি না। তথাগত রায়ের আছে সেই রকম বিরাট এক হৃদয় এবং বিরাট বড় বিবেক। তো তাঁর আবার বাঙালিদের উপর কোনো ভরসা নেই, থাকবে কি করে? তাঁর দলের লোকেদেরই তো এত বড় বিবেক নেই। নিজের লোকেরাই তো কেউ কেউ দুহাত তুলে আন্দোলন নামে সমানে নৃত্য করে যাচ্ছেন যেন গৌর নেতাই যেন কীর্তন হচ্ছে। তো এরা হলেন বিরোধী দল নেতা। অন্য আরেকজন আছেন যিনি আবার জগন্নাথ মন্দিরে প্রসাদ খেতে যাচ্ছেন। একজন টেনে টেনে শক্তি চাটুর্যে পড়ে নিজেকে কবিতা বোদ্ধা প্রমাণ করতে ব্যস্ত। তো নিজের দলেরই যদি এই অবস্থা হয়, তো বাকি বাঙালিদের কি অবস্থা হবে? ফলে বোঝা যাচ্ছে উনি বাঙালিদের প্রতি আস্থা হারিয়েছেন, নিজের বিবেক খুব বড় হলেও। তো উনি যে কাণ্ডটা করেছেন সেটা নিয়ে আজকে অনুষ্ঠান, বললে বিশ্বাস করবেন না। উনি আজকে সোজা মারোয়াড়িদের কাছে আবেদন করেছেন, একদম মারোয়াড়িদের নাম করেই আবেদন করেছেন। এবং কি আকুল আবেদন, পড়লে চোখ ফেটে একদম জল চলে আসবে। আমার তো এসেছেই। তার মূল কথা হলো, হে মারোয়াড়ি ভ্রাতাগণ, রাজ্যের সব পয়সাই তো তোমাদের হাতে, তোমরাই নিবেদিত প্রাণ হিন্দু, একটা মাল্টিপ্লেক্স কিনে একটু সিনেমাটা চালাও। তো এইটা বানানো কথা না, ঠিক এই ভাষায় বলেননি, কিন্তু যা লিখেছেন তার মানে এই স্ক্রিনে দেখাচ্ছি, দেখুন। তো ব্যাপার মোটামুটি ওই যে, হে মারোয়াড়ি ভ্রাতাগণ, তোমরা হচ্ছে এই বাংলার নায়ক, এই বাংলার অবিসংবাদিত জমিদার, তোমরা নিবেদিত প্রাণ হিন্দু, এই বেটা বাঙালিরা কেউ হিন্দু নয়। তোমরা একটা মাল্টিপ্লেক্স কিনে একটু এই বেঙ্গল ফাইল সিনেমাটা চালাও হিন্দুদের জন্য। তো কথা হচ্ছে যে যে উনি একটা গান শুনেছেন কিনা জানি না, বাংলা ভাষায় আছে, যেটা ঠিক মারোয়াড়িদের লেখা নয়। যেটা হলো, আমরা হাত বান্ধিবি পা বান্ধিবি কিন্তু মন বান্ধিবি কেমন। কথাটা হচ্ছে, যদি মারোয়াড়িরা মাল্টিপ্লেক্স কিনেও ফেলে, বাঙালি যদি দেখতে না চায়, সব মাল্টিপ্লেক্স কিনে ফেললেও তো সিনেমাটা কেউ দেখবে না। এইটা গেল প্রথম কথা। আর সবাই জানেন যে মারোয়াড়িরা হলো ব্যবসায়িক জাত। কেউ যদি নাই দেখে, তারা সিনেমা মাল্টিপ্লেক্স কিনুক না কিনুক, সিনেমাটা চালাবে কেন? তাদের তো নাফা করতে হবে, মুনাফা করতে হবে। তো এইটা বোধহয় তথাগতবাবু ঠিক বুঝতে পারেননি। তিনি যাদেরকে চরম মিত্র ভাবছেন তারা যে ঠিক এই লাইনে ভাবে, এটা উনি কোনো কারণে হোক ঠিক আয়ত্ত করতে পারেননি। কোনোদিন হয়তো করে ফেলবেন, কিন্তু আপাতত ওকে দেখলে এত খারাপ লাগছে যে আমি কি বলবো। খারাপ লাগছে এই কারণে যে আমরা কখনো ওর দিকটা ভেবে দেখিনি, যেভাবে আমরা কখনো ভেবে দেখিনি ইতিহাসে মির্জাফরের দিকটা, যেভাবে ভেবে দেখিনি বিভীষণের দিকটা। অথচ মির্জাফরেরও তো কোনো এক সময় পেট ব্যথা হতো। মির্জাফরেরও তো এক সময় সিরাজের মাথায় মুকুট আছে দেখে মাথা চুল করতে ইচ্ছে করতো। মির্জাফরেরও এক সময় মাথা কুটকুট করতো যে ওই উষ্ণিস আমার মাথায় বসাতে হবে। তো এই দিকগুলো আমরা খুব একজন হৃদয়হীনের মতো কখনো ভেবে দেখিনি। ফলে এই নিয়ে আমার মনে হয় আলাদা করে বই লেখা উচিত। যেমন আমরা বই লিখেছি শুধু আমি সুভাষ বলছি, তো এর বদলে আমাদের নতুন করে বই লেখা উচিত আমি মির্জাফর বলছি।
কিংবা বিভীষণের প্রাণের কথা। তো একই রকমভাবে এরকমও বইটই লেখা উচিত, অন্তত ফেসবুকে তো লেখা উচিতই আমি তথাগত বলছি। তো তাতে মির্জাফর হন, বিভীষণ হোক, তথাগতবাবু হন, তাতে এদের অশ্রুজল, কষ্ট, স্বপ্নভঙ্গ সমস্ত কিছু লেখা থাকবে। তা কারো হয়তো হবার কথা ছিল মুখ্যমন্ত্রীর নিদেন পক্ষে একটি কেন্দ্রীয় মন্ত্রী, তা না করে কি হলেন যে উত্তর পূর্বাঞ্চলের কোনো এক অখাদ্য রাজ্যে, অখাদ্যটা আমি রাজ্যগুলোকে হেয় করার জন্য বলছি না, হিন্দি বলায় হিন্দুবিদরা যে ভাবেন সেভাবে বলছি, রাজ্যগুলো আসলে খুবই ভালো। উত্তর পূর্বের কোনো একটা প্রান্তিক রাজ্যে হয়ে গেলেন টুটোর জগন্নাথ রাজ্যপাল, সেখানে করার কিছু নেই। তারপর সেখান থেকে ফিরে আসতে হলো, সেও খুব একটা সুখের নয়। তারপর সম্পূর্ণ অবসর জীবন। তাই এই যে দুঃখ, এই যে কষ্ট, এই যে বেদনা, এই যে স্বপ্নভঙ্গ, এই যে তীব্র লড়াইয়ের ইচ্ছে কিন্তু লড়াই করার জায়গা না পাওয়া, নিজের দলের কাছ থেকে ল্যাং খাওয়া, এই যে ট্র্যাজেডি, এর ইতিহাস কেউ লেখেনি, এর ইতিহাস লেখা দরকার। আমি তথাগত বলছি, আমি মির্জাফর বলছি, ইত্যাদি প্রভৃতি লিখে। তো এইটা হলো ইতিহাসের ট্র্যাজিক নায়কদের নিয়ে কথা, যাদেরকে আমরা ভিলেন ভেবে এসেছি। আর যাদের কাছে উনি আবেদন নিবেদন করছেন সেই মারোয়াড়িদের নিয়ে নতুন কি বলবো, জাতি বিদ্বেষী কথা বলতে চাই না, আমি মোটামুটিভাবে ওই দিকের শিল্পপতিদের ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানি বলে থাকি, তাই বলছি। তো ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানির বাংলায় অবদানটা কি? তো বাংলায় দুটো মন্বন্তর হয়েছে, একটা হচ্ছে 76-এর মন্বন্তর, ব্রিটিশ আসার কিছুদিন পরে। 76টা হচ্ছে বাংলা সন, ইংরেজি সন হচ্ছে 1770 বা এই জাতীয় কিছু। তা এইটা কেন হয়েছিল? এর প্রাথমিক অবদান হচ্ছে ব্রিটিশদের। প্রাথমিক অবদান ব্রিটিশদের, তারা বাংলার অর্থনীতি যা ছিল বিশ্বের সেরা, সেটা আবার অন্য একটা অনুষ্ঠানে বলতে হবে কেন সেরা বলছি, কিন্তু সত্যিই সেরা ছিল, সবথেকে ধনী জায়গা ছিল বাংলা। তো সেটাকে ভেঙে চুরমার করে দেয় নিজেদের শিল্প স্থাপন করার জন্য, শিল্প স্থাপন নয়, নিজেদের শিল্প সামগ্রীকে বেচার জন্য। তা এই কাজটা করতে তো একা মির্জাফর ওদের উৎসাহ দেননি, সঙ্গে কে ছিলেন? সঙ্গে আরেকজনের নাম আমরা জানি, তিনি হচ্ছেন জগৎ শেঠ। এবার জগৎ শেঠ ওটা ওর আসল নাম নয়, ওটা একটা পারিবারিক উপাধি, মুঘল সম্রাটরা দিয়েছিলেন। আসল নামগুলো কি? ফতেচাঁদ, মানিকচাঁদ ইত্যাদি। অর্থাৎ কি? সেই ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানির লোক। ফলে ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানি যেরকম মির্জাফরও দায়ী, ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানিও 76-এর মন্বন্তরের জন্য, সিরাজদৌল্লার পতনের জন্য ততটাই দায়ী। এবং এই 76-এর মন্বন্তরে বাংলা তৎকালীন অধিবাসীদের মধ্যে 1/3 না খেতে পেয়ে মারা গিয়েছিল। এটা হলো প্রথম মন্বন্তর। দ্বিতীয় মন্বন্তর সেটা হয়েছিল গত শতকের 40-এর দশকে। তো সেইটা নিয়ে অনেক গবেষণা হয়েছে। জনম মুখার্জি একটা সাম্প্রতিককালে বই লিখেছেন, সেটা একটু নেড়েচেড়ে দেখতে পারেন। কিন্তু তার মোদ্দা কথাটা কি? মোদ্দা কথাটা হচ্ছে তার জন্যও দায়ী ব্রিটিশ, কারণ খাদ্য সামগ্রীর সত্যি বলতে কি খুব একটা অভাব ছিল না, কিন্তু সরবরাহের অপ্রতুলতার জন্য এবং কাণ্ডজ্ঞানহীনতার জন্য, বা বলা যায় প্রতিশোধ স্পৃহার জন্য, ব্রিটিশ অনেকটা ইচ্ছাকৃতভাবে, নিশ্চিত করে বলা যায় না কিন্তু দেখে মনে হয় অনেকটা ইচ্ছাকৃতভাবেই কাণ্ডটা ঘটিয়েছিল। তা তখন বাংলায় সরকার ছিল কাদের? সরকার ছিল যারই হোক, তখন তাতে মন্ত্রী ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। তো তিনি কি এটার বিরুদ্ধে কিছু করেছেন? কিছু করেননি। তিনি দু একটা জায়গায় খুব মিনমিন করে চিঠি চাপাটি লিখেছিলেন, তার বেশি কিছু না। বাংলার মানুষ, অজস্র মানুষ তখন ফ্যান দাও বলে চিৎকার করে খেতে না পেয়ে মারা যাচ্ছে, তার মর্মান্তিক বিবরণ আছে। এবং সঙ্গে ছিলেন কারা? কালোবাজারি করে এটাকে বাড়িয়ে তুলেছিলেন আবারও সেই ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানির লোক। এ নিয়ে পরশুরাম রাজশেখর বসুর লেখায় তারা কিভাবে কালোবাজারি করতেন, নামটা ভুলে যাচ্ছে, অন্তত বিরিঞ্চি বাবা একজনের নাম তো আছে। তো এসবের বিবরণ আছে, নানা জায়গায় আছে। ফলে ওই যে দুটো মন্বন্তর, সেখানেই এই ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানির অবদান কিন্তু প্রচুর, ব্রিটিশের ঠিক পরে। তারপর ধরুন আমাদের আইকন, আমাদের হিরো যিনি সুভাষচন্দ্র বসু, তিনি বিতাড়িত হয়েছিলেন কংগ্রেস থেকে। দ্বিতীয়বার কংগ্রেস সভাপতি নির্বাচিত হওয়ার পর তিনি কংগ্রেস থেকে বিতাড়িত হয়েছিলেন। তো কে বিতাড়ন করেছিলেন? গান্ধী একরকম করে ব্ল্যাকমেল করেছিলেন, অনেকে তার বিপক্ষে ছিলেন, প্যাটেল ইত্যাদি, এইগুলো আপনারা সবাই জানেন। কিন্তু কলকাঠি কে নেড়েছিল? কলকাঠি নেড়েছিলেন একজন শিল্পপতি, যিনি গান্ধীকে অবিরাম চিঠিপত্র চালাচালি করেছেন এবং কান ভারী করেছেন বলা যায়। তার নাম হচ্ছে ঘনশ্যাম দাস বিড়লা। তো এই নিয়েও একটা চিঠি চাপটি যা আছে সমস্ত ডকুমেন্টেড, নথিভুক্ত, এগুলো নিয়ে আরেকটা অনুষ্ঠান করা যাবে। তো আপাতত মেনে নিন, অনুষ্ঠানটা পরে করব। তো এই হচ্ছে ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানির লোকজনের বাংলার স্বার্থের জন্য অবদান। তো কথাটা হচ্ছে যে এদের পায়ে ধরে এখন বাঙালির একজন নেতা না হলেও প্রাক্তন নেতা, যিনি যে দলেরই হন, বাঙালি তো সাদাসাদি করছেন, ভাবলেও সত্যি সত্যি খারাপ লাগে।
আসলে সমস্যাটা হচ্ছে যে জনৈক পাঁঠাকে হিরো করে জন আলোড়ন তথা ব্যবসার সমস্ত রকম পরিকল্পনা পাকা হয়ে গিয়েছিল, এক জন আলোড়নও হবে, ব্যবসাও হবে। কিন্তু বাঙালি জাতি এটা আর কারো কৃতিত্ব নয়, বাঙালি জাতি উঠে পড়ে লেগে সেই আয়োজন সম্পূর্ণ ভেস্তে দিয়েছে। পাঁঠা টি শার্ট বেচারও পরিকল্পনা হয়েছিল, কিন্তু সেই টি শার্ট পরে কলকাতা শহরে ঘোরার মতো সিংহ হৃদয় বাঙালি আর দেখা যাচ্ছে না। সব বেটা যারা বাঙালি আছে তারা বরং এই আমি যেমন দিলাম সেরকমই মন্বন্তরে ব্যবসায়ীদের ভূমিকা ঠিক কী ছিল সেই নিয়ে চূড়ান্ত খোঁটা দিচ্ছে। এবং এই যে এত বড় ইতিহাসবিদ বিবেক অগ্নিহোত্রী, তার এত মহান সিনেমা কেউ দেখছে না বলে চূড়ান্ত ফুর্তি পাচ্ছে। তো বাঙালি জাতির অবস্থা ভালো নয়, যাত্রা বস্তুত নানা কারণে টুকরো টাকরা হয়ে ভোগে যাওয়ার মুখে, তো সে অন্য বিষয়, তার মধ্যে ঢুকবো না। কিন্তু অবস্থা যে খারাপ এ নিয়ে কেউ দ্বিমত হবেন না। কিন্তু এই একটা ব্যাপার, তার মধ্যেও এই পশ্চিমবাংলায় অন্তত টিকে আছে। আমরা যারা বাঙালি তাদের সরকারের উপর ভরসা নেই। বিরোধীরা, এমনকি বামপন্থী বিরোধীরাও জাত ধর্ম বেঁচে দিয়েছেন মনে হয়। মিডিয়া গদি মিডিয়া হয়ে সমানে হিন্দুবিদদের হয়ে লড়ে যাচ্ছে। টিভি সিনেমা লেখালেখিতে রক্তবীজের ছড়াছড়ি। তবু বাঙালি ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানির মার্কেটিং ক্যাম্পেনের নাম লেখাচ্ছে না। যারা লেখাচ্ছে তাদেরই বরং তুলো ধুনে দেওয়া হচ্ছে। তো এইটা কিন্তু বাঙালির ঐতিহ্য, যা এখনো আছে এবং আমরা আশা করছি এটা থাকবে। ফলে এই বাজারে যারা রক্তবীজ ছড়াচ্ছেন একটু সাবধানে থাকবেন, ঝড় কিন্তু আসন্ন। হ্যাঁ, রক্তবীজ নিয়ে অনেকে ভাবছেন আমি এটা বোধহয় পান করছি, ওটা একটা সিনেমার নাম। এই সিনেমাটাও কিন্তু চূড়ান্ত সাম্প্রদায়িকতা ছড়িয়েছে, তার দ্বিতীয় ভার্সন আসছে, এ নিয়ে আমরা একটা অনুষ্ঠান করব। এছাড়াও কিছু ওয়েব সিরিজ দেখতে পাচ্ছি যারা কিন্তু ছড়াচ্ছে, সংস্কৃতির নামে এই জিনিসগুলো ছড়ানো হচ্ছে। যারা করে চলেছেন, উদ্যোগ নিয়ে করে চলেছেন, তারা কিন্তু সাবধানে থাকবেন। বাঙালি কিন্তু এখন এগুলো আর সহ্য করছেন না। তো অন্য অনুষ্ঠানগুলো পরে, আজ এইটুকুই। এই প্রসঙ্গে যেহেতু আমি একটু ছোট হয়ে গেল বোধহয় বক্তব্যটা, একটা কথা বলে নিই। সেটা হচ্ছে, আমাকে অনেকে বলেন যে সংস্কৃতি ভোগে চলে যাচ্ছে, আপনি এই নিয়ে অনেক কথা বলেন, কিন্তু আসলে করতে হবে কি? আমাদের তো হাতে আমাদের কিছুই নেই, পুঁজি নেই, ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার। তো এই নিয়ে আমাদের মানে গুরুচন্দ্রানীর একটা নিজস্ব দার্শনিক প্রকল্প আছে। আমরা সেটাকে বলি ল্যালা ম্যানিফেস্টো। কীরকম? যে আমরা তো ল্যালা, আমাদের কিছুই নেই, ঢাল নেই, তরোয়াল নেই, বড় ক্যামেরা নেই, বিরাট মাল্টিপ্লেক্স নেই, তাহলে আমরা কি করবো? হাত পা গুটিয়ে বসে থাকবো? দেখতেই পাচ্ছেন হাত পা গুটিয়ে বসে নেই। কথাটা হচ্ছে যে আপনি যদি নিজেকে সৃজনশীল মনে করেন, তাহলে যা হাতের কাছে আছে তাই নিয়ে শুরু করবেন। ল্যালাদের যেটা দুর্বলতা সেটাই তাদের অস্ত্র, কারণ তাদের হাতে কিছু নেই। সেই দুর্বলতাটা অস্ত্র কেন? কারণ লোকে জানে আপনার কিছু নেই, আপনি কিছু পারেন না। এবার আপনি যেটাই করবেন তাতে যদি সৃজনশীলতা দেখাতে পারেন, তাহলে সেটা চমৎকার হয়ে যাবে। তো এইটা হচ্ছে আমাদের দর্শন, যেটা নিয়ে আমরা সাইট শুরু করি, এই চ্যানেল শুরু করি, এবং আরও নানা জিনিস করেছি। তো এবং এই শিল্পের ক্ষেত্রে সাইট আর এটা তো ঠিক শিল্প না, এটা আমরা কথা বলছি একরকম করে। সাহিত্যে যদিও সাহিত্য টাহিত্য বেরোয় এবং আমরা অনেক লেখালেখিও করি, কিন্তু অডিও ভিজুয়ালের ক্ষেত্রে আমরা এরকম একটা জিনিস করেছিলাম কিছুদিন আগে। তো আমরা একটা ছোট মকুমেন্টারি বানিয়েছিলাম 17 মিনিটের, যেটার নাম হচ্ছে বাম ইসলামিক। সেটা শুধু এই ল্যালা ম্যানিফেস্টো কীরকম দেখানোর জন্য। সেখানে আমরা ভালো ক্যামেরা ব্যবহার করি না, তো পয়সা এমনি আমাদের নেই, এমনকি ডাবিংও করিনি। ডাব করাই যেত, কিন্তু ওইটুকু পয়সা আমাদের আছে, কিন্তু সেটা আমরা করিনি, ইচ্ছে করেই করিনি। কারণ এই ছোট ছোট জিনিস মানে পয়সা করি ছাড়া বিনি পয়সায় একটা ছোট সিনেমা বানানো যায় কিনা, এটা আমাদের দেখানোই ছিল উদ্দেশ্য। সেটার নাম হচ্ছে বাম ইসলামিক। তো সেইটা আমরা ফিল্ম করেছিলাম, এবং তাতে সত্যি কথা বলতে কি একটি পয়সাও লাগেনি। যদিও অনেকে যারা বড় শিল্পবোদ্ধা আছেন তারা ক্যামেরা দেখলে নাক কোচকাবেন, সাউন্ডের কোয়ালিটি দেখলে নাক কোচকাবেন, বুঝতে কোনো অসুবিধা নেই, কিন্তু এও বোঝা যায় যে কোনো পেশাদারি পরিকাঠামো নিয়ে জিনিসটা হয়নি। তো এইটা আমরা করেছিলাম একটা কারণে, যে দেখুন যে কিচ্ছু নেই, শূন্য পয়সা নিয়ে কিছু একটা করা যায়। এবার যেহেতু ফিল্ম বানানো আমাদের কাজ নয়, ফলে সেদিকে আর এগোয়নি, কিন্তু এইটা একটা প্রদর্শনী হিসেবে, এটা একটা নমুনা হিসেবে আমরা সামনে এনেছিলাম। তো এই পদ্ধতি কিন্তু যারা সৃজনশীল লোক তারা অনুসরণ করতে পারেন, শুরু করতে পারেন, হাতের কাছে যা আছে তাই নিয়েই কাজকর্ম করা। এবং ওই যে ছোট মকুমেন্টারিটা আমরা বানিয়েছিলাম, এইটা কথা বলতে বলতেই মাথায় এলো, 2-1 দিনের মধ্যেই সেটা এখানে তুলে দেবো। আপনারা দেখবেন, দেখে জানাবেন কেমন হয়েছে এবং ওই পদ্ধতি অনুসরণ করা যায় কিনা। তো আজকে এইটুকুই। অবশ্যই মকুমেন্টারিটা দেখবেন, এটা তো দেখলেনই, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, যাদের কাছে পৌঁছানো দরকার তাদেরকে ফরওয়ার্ড করবেন, আমাদের সাইটে আসবেন, লেখালেখি করবেন। তো সবাই ভালো থাকবেন। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো। আজকের মতো নমস্কার।